বাবা মারা বাচ্চাদের যে সমস্যাটা নিয়ে বেশি ভুগে থাকেন, ইদানিংকালে এই সমস্যাটা আরও প্রকট হয়ে দেখা দিচ্ছে। সেটি হলো যে বাচ্চাদের একটা বিশেষ সমস্যা, সেটা হলো টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ। আমাদের মুখের ভিতরে মুখগহ্বরের পিছনে, জিহ্বার জাস্ট পিছনে ডানে এবং বামে দুটি গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডগুলো টনসিল নামে পরিচিত। মুখ ও নাক দিয়ে কোনো জীবাণু যদি আমাদের গলার ভিতরে ঢোকে, তাহলে টনসিল দুটি প্রহরীর ন্যায় কাজ করে, পাহারাদারের মতো কাজ করে এবং রোগ জীবাণুকে শরীরে বা ভিতরে যেতে বাধা প্রদান করে। যখন মানুষের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন এই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো তারা সংক্রমণ ঘটায়। এই টনসিলের প্রদাহ রোগে টনসিল গ্রন্থি দুটির একটি বা উভয়টি প্রদাহযুক্ত হয়ে যায়, লাল বর্ণ ধারণ করে। এ অবস্থায় কাশি হয়, এর সাথে অনেক সময় জ্বরও হয়। সর্বোপরি কোনো জিনিস গিলতে, এমনকি অনেক সময় ঢোক গিলতেও কষ্ট ও ব্যথা হয়। টনসিলাইটিস রোগটি দুই ধরনের। একটি হলো টনসিলের তীব্র প্রদাহ বা অ্যাকুইট টনসিলাইটিস, এবং সাধারণত শিশুদের এই রোগটি বেশি হয়, তবে যে কোনো বয়সে হতে পারে। টনসিলের প্রদাহ, পুরাতন প্রদাহ বা ক্রনিক টনসিলাইটিস, এই রোগটি যদি সফলভাবে কোনো রোগী যদি চিকিৎসিত না হয়, তাহলে ঘন ঘন টনসিলের প্রদাহ আক্রান্ত হওয়ার ফলে ক্রনিক টনসিলাইটিস রোগটি হয়। শিশুদের মধ্যে এই রোগটি সাধারণত বেশি দেখা যায়। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এর উপর্যুপরি যে সংক্রমণের কারণে স্থায়ীভাবে টনসিল বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং সঠিক চিকিৎসা যদি না হয়, তাহলে রিউমেটিক ফিভার, বাতজ্বর যাকে বলে, এবং গ্লোমারুলোনেফ্রাইটিস বা কিডনির জালিকার একটা মারাত্মক ক্ষতি হতে পারে। সাধারণত যে সমস্ত লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে মা বাবারা আসেন, তার মধ্যে গলায় তীব্র ব্যথা ও ঢোক গিলতে কষ্ট হয়, রোগী খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অনেক সময় জ্বর হতে পারে এবং জ্বর হয়, দেহে তাপমাত্রা 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে, শরীর ম্যাজ ম্যাজ করবে, কানের ব্যথা হবে, চোয়ালের নিচে অনেকগুলো লিম্ফ নোড আছে, লিম্ফেটিক গ্ল্যান্ডগুলো আছে, এগুলো যদি ইনফ্লামেশন হয়, তাহলে এগুলো বড় হয়ে যেতে পারে। এবং এগুলো বড় হলে অনেক বাবা মারা ভুল করে বসেন যে এটি হয়তো টিউমার। টিউমার মনে করে অনেকের কাছে যান, অনেক ডাক্তাররা হয়তো বুঝতে না পারার কারণেও টিউমারের চিকিৎসা করেন। আসলে এগুলো কোনো কারণে টনসিলাইটিস বা শরীরে যে কোনো প্রদাহ হলে পরে আমাদের শরীরে যে ডিফেন্স আছে, যে ডিফেন্স দেয়, শরীরের পাহারাদার হিসেবে কাজ করে। বিশেষ করে ডব্লিউবিসি যে কোষগুলো আছে এবং লিম্ফেটিক গ্ল্যান্ড আছে, তারপরে হলো আমাদের স্পিলিন নামে একটা অঙ্গ আছে, যেগুলো শরীরের মধ্যে রক্তের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে যে সমস্ত জীবাণুগুলো ঢোকে, সেগুলোকে ধ্বংস করতে সে সাহায্য করে। অনেক সময় তারা হয়তো বা ধ্বংস করার পরে নিজেরাই যদি মানে এটা কন্ট্রোল করতে না পারে, অনেক সময় নিজেরাই অসুস্থ হয়ে যায়, যার জন্য অনেক সময় এই জীবাণুর কারণে ডব্লিউবিসি সেলও বেড়ে যায়, অনেক সময় স্পিলিন বড় হয়ে যায়, স্পিলিনের একটা রোগ হয়, স্পিলিনোমেগালি হয়, এবং লিম্ফেটিক গ্ল্যান্ডগুলো ইনফ্লামেশন হয়ে যায়। বাচ্চাদেরকে দেখা যায় রাতের বেলা বালিশে মাথা রাখে না, হা করে নিঃশ্বাস নেয় এবং নাক ডাকতেও পারে। ক্রনিক টনসিলাইটিসের বেলায় বারবার টনসিলের প্রদাহ হয়ে ব্যথা, এবং টনসিল অনেক সময় বড়ো হয়ে যায়, গ্ল্যান্ডগুলো বড় হওয়ার পর সেগুলো অনেক সময় কমে না, ওই অবস্থায় থাকে, কিন্তু অনেক সময় ইনফ্লামেশন থাকে না। টনসিল ফোলা থাকবে, লাল হয়ে যাবে। এই ক্রনিক টনসিলাইটিসের ক্ষেত্রেও টনসিলের উপর সাদা সাদা এক ধরনের দানাদার মামরি পড়বে। মুখে অনেক সময় দুর্গন্ধ হয়, জিহ্বা সাদা লেপাবৃত হয়ে যায়। এর জন্য সাধারণত বেশ কিছু জটিলতা হয়। এই ক্রনিক টনসিলাইটিস যদি দীর্ঘদিন কেউ ভোগে, সেক্ষেত্রে পেরিটনসিলার অ্যাবসেস, মানে খোঁড়া হয়ে যায়, অ্যাবসেস হয়ে যায়, পুঁজ হয় তার ভিতরে, এবং তার চতুষ্পার্শ্বে পুঁজগুলো মানে ছড়ায় পড়ে। আবার অনেক সময় বাতজ্বর হয়, কিডনির প্রদাহ হয়, সেপ্টিসেমিয়া হয়। এজন্য কি পরামর্শ? পরামর্শ হলো, যত না বাচ্চাকে পরামর্শ দেওয়া হয়, তার চেয়ে বেশি পরামর্শ বাবা মাকে দিতে হয়। কারণ একটা বাচ্চার হেফাজতকারী কিন্তু বাবা মা। তারা যেভাবে তাদেরকে চালাবে, যেভাবে খাওয়াবে, যেভাবে হাইজিন মেনটেন করবে, সেভাবে বাচ্চা মানে স্বাস্থ্যকর দিকগুলো ঠিক থাকবে। এই ক্ষেত্রে আমাদের যে পরামর্শ, সেটা হলো অনেক সময় দেখবেন যে আরেকটা বিষয় থাকে যে চিকিৎসার ব্যাপারে।
এখানে একটা কনসেপ্ট আছে, হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি চিকিৎসা কনসেপ্টটা আলাদা। যে কোনো ইনফ্লামেশনের ক্ষেত্রে এলোপ্যাথি চিকিৎসা ভিন্নতা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ব্যক্তি বিশেষে দেখা যাচ্ছে যে লক্ষণ এবং ব্যক্তি বিশেষে ওষুধও আলাদা হয়ে যায়। এই লক্ষণগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে সবগুলো থাকে না, কারো কারো হয়তো বা এর 4-5টা লক্ষণ আছে, কারো কারোর মধ্যে হয়তো বা মানে সবগুলোও থাকতে পারে। সেক্ষেত্রে ওষুধও ভিন্নতা আসবে। এটাও হোমিওপ্যাথিক কনসেপ্ট। কেননা এখানে ব্যক্তি স্বাতন্ত্রতা বা ব্যক্তির ইন্ডিভিজুয়ালাইজেশনটাকে অনেক প্রাধান্য দেওয়া হয়। এসব পরামর্শের ক্ষেত্রেও আমাদের ভিন্নতা আসতে পারে। সাধারণত সবার জন্য যে সমস্ত পরামর্শগুলো দেওয়া হয় তার মধ্যে ঠান্ডা আবহাওয়া, শীতল পানি, ফ্রিজের খাবার এগুলো পরিহার করতে হবে। গরম পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে গার্গেল করতে হবে, কুলকুচা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মুখের যত্ন নিতে হবে, ধূমপান মুক্ত থাকতে হবে। আননেসেসারি টনসিল অপারেশন করে ফেলে। এটাকে আমরা অনেক সময় রোগীরা নিজেরা বুঝতে পারেন না, অনেক ডাক্তাররা এটা করে ফেলেন। কিন্তু আমার বক্তব্য হলো যে এইটি একটি গ্ল্যান্ড, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্ল্যান্ড। আমি বললাম যে প্রথম অবস্থায় মুখের ভিতরে যে খাবারগুলোর মধ্যে যে জীবাণুগুলো আছে, বিশেষ করে টনসিল থেকে যে গ্ল্যান্ড থেকে যে একটা সিক্রেশন হয়, টায়ালিন নামে এক ধরনের সাবস্টেন্স, যেগুলো জীবাণুগুলো প্রথম অবস্থায় মুখের ভিতরে জীবাণুগুলোকে ধ্বংস করে এবং এটা অত্যন্ত সেক্ষেত্রে প্রয়োজনীয় অঙ্গ। বাচ্চাদেরকে যদি হাইজিন মেনটেন করে পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে ম্যানেজ করে যদি তার টনসিলটাকে কন্ট্রোলে রেখে 12, 13, 14 বছর পর্যন্ত কন্ট্রোলে রাখা যায়, 14-15 বছর বয়সে যে আলটিমেটলি টনসিলাইটিসটা সেরে যায়, টনসিলটা ছোট হয়ে আসে এবং সেরে যায়, পরবর্তী বয়সে তার এটার জন্য আর কোনো সমস্যা হয় না। তো ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ এই লেকচারটি শুনলেন, যে টনসিলের জন্য আসলে বাচ্চারা অনেক ক্ষেত্রে দায়ী নয়। আমরা যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আমরা স্পেশালি বলছি যে আপনারা একটু সচেতন থাকুন। টনসিলাইটিস আসলে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে হয়ে থাকে, আর একটা জীবাণু, আর জীবাণু মানে হলো আপনি অস্বাস্থ্যকর একটা বিষয়ের সঙ্গে জড়িত। তো আপনারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস যদি আলোচনা চান বা মনে করেন, সেক্ষেত্রে একজন বিচক্ষণ এবং সুশিক্ষিত হোমিওপ্যাথি ডক্টরের শরণাপন্ন হতে পারেন এবং চিকিৎসা সেবা নিতে পারেন। এক্ষেত্রে অনেকগুলো ওষুধ আছে হোমিওপ্যাথির, এগুলো ওষুধগুলো লক্ষণ সাদৃশ্যে এবং ব্যক্তি স্বাতন্ত্রতার উপরে এটা প্রয়োগ করা হয়। সেজন্য ওষুধ নিয়ে আমি এখানে আলোচনা করলাম না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্বাস্থ্যে শুভকামনা।